প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অভিমতের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের বাঁয়ে রয়েছেন কামাল এ চৌধুরী, যিনি সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। পেশাগতভাবে তিনি ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় আফ্রিকান কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইউকের ওয়ান অফ দ্য লিডিং সভরেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটা কোম্পানি, সেটির সিনিয়র কনসালটেন্ট হিসেবে রয়েছেন। এছাড়া বহু বছর তিনি আফ্রিকা, হংকং, লন্ডন এবং বাংলাদেশে কাজ করেছেন। কামাল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আমার হাতের ডানে রয়েছেন এমডি নাসরুল্লাহ খান জুনায়েদ। তিনি অ্যাক্টিং কনভেনরের দায়িত্ব পালন করছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। জনাব জুনায়েদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন করাচি থেকে মাসকাওয়াত আহসান। তিনি পেশায় লেখক এবং সাংবাদিক, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ। মাসকাওয়াত আহসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং অনেক ধন্যবাদ এত রাত জেগে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা শুরুটা করতে চাই জনাব জুনায়েদ আপনাকে দিয়ে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে সংবিধান বিষয়ক একটি আলোচনায় আপনাদের দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহান, তিনি পেশায় তিনি আইনজীবী, তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী এবং যদি সংবিধান এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেটি অনুযায়ী যদি অন্তর্বর্তী সরকার শপথ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে হবে। এটা তো পুরো আলোচনা বা পুরো যে রাজনৈতিক পরিবর্তন সেটাকে এক ধরনের আমি বলবো যে খুবই কনফিউশনের একটি জায়গায় ফেলে দিয়েছেন। আপনি একটু যদি বলেন যে আপনার কাছে কি মনে হয়? এটা তো নিশ্চয়ই পার্টির দলীয় বক্তব্য নয় বা বিশ্লেষণ নয়, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ বুলবুল হাসান, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাই কামাল চৌধুরীকেও এবং যারা দর্শক শুনছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে রুমিন যেটা বলেছেন, ইনফ্যাক্ট ইট ইজ নট রং স্টেটমেন্ট, বিকজ কনস্টিটিউশনের যে 57-এর যে 3 অনুচ্ছেদে এখানে বলা আছে ক্লিয়ারলি যে যদি প্রধানমন্ত্রী চলে যায়, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন না করা পর্যন্ত প্রিভিয়াস prime minister will exist as prime minister. But you see the constitution যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন, বাট there is a lot of এখানে আছে যেটা আনরিটেন। আবার আনরিটেন কনস্টিটিউশন অনেক ব্যাপারগুলো থাকে রিটেন। সো বাংলাদেশের কনস্টিটিউশনে একটা পরিচ্ছদে বলা আছে এখানে ভ্যাকিউম যখন হবে, অফকোর্স ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্নে যে কোনো কিছু হতে পারে। সো এটা নট নেসেসারিলি এটা রিটেন থাকতে হবে। আর এটা আনরিটেনটাকে যেহেতু আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশনে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, অফকোর্স কনস্টিটিউশনের প্রশ্নে এখন হয়তো ওয়েদার এই কারেন্ট কনস্টিটিউশনকে ডিসমেন্টাল করবেন কিংবা রিফর্ম করবেন, এবং সেইখানে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। কিন্তু দেখুন, ডক্টর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, কনস্টিটিউশনে এই প্রভিশনটা ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্ট দীর্ঘদিন এটা 3টি নির্বাচন, এটা একটা এস্টাবলিশ সিস্টেম ছিল, কিন্তু এটাকে ডেস্ট্রো করে দেওয়া হয়েছে খায়রুল হকের একটি ডিরেকশন মাধ্যমে, এটি আপনি জানেন। কিন্তু এটি একটি বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার যদি কনস্টিটিউশনকে রিফর্ম করতে চায় কিংবা ধ্বংস বা ডিসমেন্টাল করে দিতে চায়, অফকোর্স সেখানে কোশ্চেন আসতেছে, যেহেতু এই কারেন্ট কনস্টিটিউশনের রুলিং অনুযায়ী প্রেসিডেন্ট there is a lot of ইস্যুস আছে, এখানে একটা করাপ্ট প্রেসিডেন্টের কাছ থেকে ওথ নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কনস্টিটিউশনটাকে কন্টিনিউশন করা হয়েছে। আপনার কাছে আমি আসবো আবার, কিন্তু অন্য অতিথিদের কাছে যাবার আগে আপনার কাছে একটু জানার আছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে এটা একটা লাইফ টাইম অপরচুনিটি, এই সুযোগকে কাজে লাগাতে হবে। তো ঠিক আছে, মানে সেটা তো ওনার জায়গা থেকে বলছেন এবং অনেকে সেটা বিশ্বাসও করেন। তো সেই লাইফ টাইম অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য বিএনপি অ্যাজ এ পার্টি কতদিন পর্যন্ত সময় দিতে রাজি আছে? দেখুন, বিএনপি দেশের জন্য রাজনীতি করে,
টাইমিং ফ্রেমটা এখানে বলা হয়েছে একটা ওয়ার্ড, দো দিট ইজ নট ভেরি ক্লিয়ার ডেফিনেশন অফ রিজনেবিলিটি। যৌক্তিক সময়ের কথা বলা হয়েছে। রাইট। যৌক্তিক সময়ের প্রশ্নে যদি আপনি কোনো ভাইটাল রিফর্মসে যান, এগুলোর হেড অফ টার্মসগুলো কিন্তু এখনো ডিসক্লোজ করেনি গভর্নমেন্ট। কিন্তু বিএনপি কিন্তু ইন অ্যাডভান্স 31 যে পয়েন্ট, এগুলোকে ইন অ্যাডভান্স বলা হয়েছে। আমরা ইতিমধ্যে কোনো রাজনৈতিক সংগঠনের কাছ থেকে এরকম ডিটেলস এক্সপ্লেনেশন বা ডিটেলস রিফর্মসের কোনো পয়েন্ট কেউ দেননি। আপনি জানেন ইতিমধ্যে এই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান রিফর্মসের যে প্রধান কয়েকটি ব্যাপার, যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, দুইবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, এই ব্যাপারগুলো কিন্তু অলরেডি নিয়ে আসছেন। তো সেখানে গভর্নমেন্ট যে ইন লাইন অফ কিসের ভিত্তিতে উনি কনস্টিটিউশনটা পরিবর্তন করবেন, রিফর্মসগুলোর ধারাবাহিকতা কীরকম হবে, এই ফ্যাক্ট ফাইন্ডিংসগুলো কিন্তু পাবলিকের সামনে এখনো নিয়ে আসা হয়নি। সো এখন যদি বড় বড় কনসেন্টের ব্যাপার থাকে, চেঞ্জেসের প্রশ্ন থাকে, অফকোর্স ইউ মাস্ট হ্যাভ টু টেক দ্য কনসেন্ট ফ্রম দ্য পিপুল। এখন এটা সমন্বয়কদের ভেতর থেকে কেউ কেউ বলছেন, বা উপদেষ্টাদের মধ্য থেকেও কারো কারো বক্তব্যের মধ্যে এই আভাস পাওয়া যাচ্ছে যে বিএনপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তাদেরও একটা রিফর্ম দরকার, এরকম একটা আলাপ আমরা কিন্তু বিভিন্ন স্ফেয়ারে শুনতে পেয়েছি। তো আপনারাও কি ফিল করেন, মানে দলের নেতাকর্মীরা মনে করেন যে বিএনপির এক ধরনের রিফর্ম দরকার পার্টির ভিতরে? রিফর্মসটা কি, রিফর্মস যে কোনো একটা বডিতে যেমন তার ব্লাড ফ্লোর জন্য, আপনার ব্লাড সার্কুলেশনের জন্য ব্রিদিংটা ভেরি মাচ নিডেড। ইন দ্য সেম টাইম রিফর্মস একটা কন্টিনিউয়াস প্রসেস, দ্যার ইজ নো এন্ড অফ রিফর্মস। এটা কন্টিনিউশন হতে থাকে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে অফকোর্স এই কনস্টিটিউশনটার মূল ভিত্তিটাই ছিল পাকিস্তানের কনস্টিটিউশনের ধারাবাহিকতা, এটা করা হয়েছে, ওইটার ফরম্যাটই করা হয়েছে অনেকটা। এখন 51 বছরের পার হয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও পরিবর্তনের আওতায় আনাটা প্রয়োজন আছে। অফকোর্স এখানে পলিটিক্যাল পার্টিগুলো, হাউ দে উইল প্রসেস ইলেকশনস, হাউ দে উইল পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, হাউ দে উইল বেসিক্যালি সিলেক্ট মেম্বার অফ পার্লামেন্ট, হু উইল বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তাদের এডুকেশন বা তাদের এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া হবে কি, এটা অফকোর্স যদি একটা গাইডলাইন্স দেওয়া হয়, পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু দে হ্যাভ টু ওয়ার্ক থ্রু দিস ওয়ে। হ্যাঁ, আমি আসবো আবার আপনার কাছে জনাব জুনায়েদ। আমি মাশকাত হাসান আপনার কাছে একটু আসতে চাই, এবং প্রথমে যে বিষয়টা জানার আছে, আপনি বাংলাদেশের রাজনীতি এবং পরিবর্তনের একজন নিবিড় পর্যবেক্ষক, আপনি লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, কিন্তু এর বাইরেও যে জায়গাটিতে আমার আগ্রহ, যে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তাপসী তাবাসসুম উর্মি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার একটি বক্তব্য বা তার একটি স্টেটাস সোশ্যাল মিডিয়াতে, সেটির উপর ভিত্তি করে যা কিছু হয়েছে সেটার বিপরীতে একজন সাবেক আমলা হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে ঘটনাটিতে? তিনি কি তার যে কোড অফ কন্ডাক্ট সেটি তো নিশ্চিতভাবেই ভেঙেছেন, কিন্তু সেই ভাঙাটিকেও অনেকে জাস্টিফাই করছেন, মানে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন মাশকাত হাসান? ধন্যবাদ বুলবুল। আসলে একজন ব্যক্তি যখন সিভিল সার্ভিসে যোগদান করেন, তখন তো উনি ওই সার্ভিস রুল মেনেই এই চাকরিতে আসেন। সুতরাং যে সার্ভিস রুল অনুযায়ী কোনো প্রজাতন্ত্রের কর্মচারী আসলে ব্যক্তিগত অভিমত জনপরিসরে প্রকাশ করতে পারবেন না, যা সরকারের যে নীতিমালা তার বিরুদ্ধে যায়, বা কোনো একটি দলের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ, এই পুরো ব্যাপারগুলোই আসলে সিভিল সার্ভিসের যে নীতিমালা আছে তার বিরুদ্ধে চলে যায়। সুতরাং ওনার যে ফেসবুক তৎপরতা আমি লক্ষ্য করেছি, সেখানে আপনার দেখা গেছে যে একজন ব্যক্তি মানুষ হিসেবে উনি তার যে আবেগ প্রকাশ করেছেন, তার প্রতি অন্যরা সহানুভূতি দেখিয়েছেন, সেগুলোও ঠিক আছে। কিন্তু সার্ভিস রুলকে যদি আপনি বিবেচনায় রাখেন, তাহলে উনি যা করেছেন তা অসদাচরণ হিসেবেই বিবেচ্য। এবং এখানে আসলে ধরুন একজন ব্যক্তি, উনি মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়েই হোক বা ইসলামী চেতনার দোহাই দিয়েই হোক, মানে কোনোভাবেই তার সার্ভিস রুলকে ভঙ্গ করতে পারেন না, এবং সেক্ষেত্রে এই দোহাইটি কাজে লাগে না। এবং এই যে সার্ভিস রুল অমান্য করাটা, এটাকে আপনি মানে গ্লোরিফাই করারও কোনো সুযোগ নেই। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উনি নিয়ম নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। রাইট। এখন
আরেকটি বিষয়ে যেটি আমরা প্রায়শই আমরা দেখছি যে এই আলোচনার যে স্ফিয়ার বা আলোচনার যে বিভিন্ন ক্ষেত্র সেখানে আসছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে অনেকটা নিঃশর্ত আত্মসমর্পণ প্রতিবেশী একটি রাষ্ট্রের কাছে তারা করেছে এবং বাংলাদেশের স্বার্থের জলাঞ্জলি দিয়ে তারা করেছে, এরকম অভিযোগ কিন্তু প্রবলভাবে তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন এই আলোচনাটিকে একটু ঘুরিয়ে অনেকে বলছেন যে একজন পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে সার্ভ করেছেন, এখন দূরবর্তী পশ্চিমের একটি দেশের এজেন্ডা সার্ভ করার জন্য আরেকজনকে বসানো হয়েছে। এই যে স্পেকুলেশন বা এই যে হাইপোথেটিক্যাল ডিসকাশন, সেগুলো আপনার কাছে কীরকম, মানে কোনো কংক্রিট ন্যারেটিভ কি আপনার কাছে আছে কিনা মাশকাত হাসান, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ জার্নালিস্ট? এই আলোচনাতে যেমন ধরুন ভারতের যে প্রভাব প্রতিপত্তির কথা গত 15.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছে, আপনি কিন্তু তার কিছু দৃশ্যমান প্রমাণ পাচ্ছেন। যেমন ধরুন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার যে আত্মজৈবনিক গ্রন্থ কোয়ালিশন ইয়ার্স, সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কিভাবে তিনি বাংলাদেশের 11 সময়ের যে সেনা প্রধান মইনু আহমেদকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে আলাপ আলোচনার মাধ্যমে রাজি করিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনতে পারে এই 111 সরকারটি, তাহলে মইনু আহমেদের যে সেনা প্রধান হিসেবে যতদিন চাকরি আছে সেটা করে স্বাভাবিকভাবে অবসরে যেতে পারবেন এবং একটা খুব সেফ এক্সিট পাবেন, কোনো অসুবিধা হবে না। এরপর 2014 সালে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সুজাতা সিংকে আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে 2014 যে এক পেশে নির্বাচন, যেখানে অন্যান্য দলের অংশগ্রহণ নেই, সেখানে জোর করে অংশগ্রহণ করানো এবং জাতীয় পার্টিকে একটি গৃহপালিত বিরোধী দল হিসেবে প্রস্তুত করা, এই কাজটি সরাসরি যখন প্রতিবেশী দেশের একজন সরকারি কর্মকর্তা এসে করছেন জনসমক্ষে, অন ক্যামেরা এবং মিডিয়ার সামনে, তখন সেটিও তো নিয়ম নীতির তোয়াক্কা না করেই হয়েছে। তাতে বোঝা যায় যে আওয়ামী লীগ সরকার কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় যখন কিনা ধরুন শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বললেন যে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের, কিংবা উনি বললেন যে আমি ভারতে গিয়ে বলে এসেছি যাতে ওরা যে কোনো ভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে, এটা দুই দেশের জন্য ভালো হবে। এই যে পুরো আচরণটা, এর মধ্যে আপনি কোনো একটি শিষ্ট কূটনৈতিক আচরণ খুঁজে পাবেন না। মাশকাত হাসান, আই কোয়াইট এগ্রি আপনার যে বিশ্লেষণ, মানে বিষয়টা খুব স্থূলভাবে করা হয়েছে, মানে এটা খুব চোখে লেগেছে, এটা আমি মানছি। কিন্তু যদি স্থূলভাবে না হয় সূক্ষ্মভাবে যে অভিযোগটি এখন করা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট এই ভূ রাজনীতিতে, সেটিকে সার্ভ করার জন্যই ওনাকে বসানো হয়েছে, এবং অনেকে আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে উনি হচ্ছেন এই সময়ের হামিদ কারজাই। এই অভিযোগটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো একটা অ্যাপ্রিহেনশন, সেটা তো একটা হাইপোথিসিস, এবং এটার তো কোনো আসলে আমি যেরকম উদাহরণগুলো সামনে আনলাম, এমন কোনো উদাহরণ যদি ভবিষ্যতে আসে তাহলে তা প্রমাণিত হবে, নইলেও যে সূক্ষ্ম কূটনৈতিক কার্যকলাপ হিসেবে এটি রয়ে যাবে এবং এটি যারা অভিযোগটি তুলবে তাদেরকে মনে হবে যে রূপকথার গল্প বলছে। কাজেই মানে আপনি বুঝতে পারছেন যে প্রমাণ সাপেক্ষেই, প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা এই অভিযোগটিকে গ্রহণ করতে পারি না, অন্তত যৌক্তিকতার দিক থেকে। রাইট, আপনার কাছে আসবো আবার। আমি একটু কামাল চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি ফেসবুক স্ট্যাটাস, এটি বেশ অনেকেই শেয়ার করেছেন এবং অনেকের ভেতরে এটি নিয়ে আলোচনা হচ্ছে যে সমন্বয়ক যারা, তারা যে বন্যার জন্য 11 কোটি টাকার যে অ্যামাউন্টটা নিয়ে কথা হচ্ছে, বলা হচ্ছে সেটির হিসাব চাওয়ার যে প্রসঙ্গ বা সেটির স্বচ্ছতার বিষয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, সেটির বিপরীতে অনেকেই বলছেন যে 11 কোটি টাকার হিসাব চাইছেন, কিন্তু সবার আগে তো হিসাব চাওয়া দরকার সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এসালম, বসুন্ধরা, এদের যে লুটপাটের যে অভিযোগ বা তাদের যে পাচার করা টাকার যে একটা মানে বিরাট অংশ, সেটির হিসাব চাওয়া, সেটি নিয়ে কেন জোরালো অবস্থানে নেই
এর বিপরীতে আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাই এই কনটেক্সটে যে আসলে ওই অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তো আসলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেশ নাজুক। তো সেটার প্রথম কথা হচ্ছে রিকভারিটা কিভাবে হবে বলে আপনি মনে করেন, এবং এগুলো কি আদৌ কখনো ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে কিনা, কি মনে হয়? লেট মি ফার্স্ট, আমি প্রথম একটু আইডিয়া দিচ্ছি যে আমাদের যিনি গভর্নর, ভেরি কেপেবল গভর্নর দ্যাট উই হ্যাভ নাও, ইন হিজ ওন ওয়ার্ডস উনি বলেছেন যে 5টা সেরা ফ্যামিলি তারাই ব্যাংকের ম্যাক্সিমাম পয়সা সরিয়ে নিয়েছে ব্যাংক থেকে। সো আই এম নট গোয়িং টু কোয়ান্টিফাই বিকজ ইট উইল বি আ ম্যাটার অফ সে it would be a very sensitive matter. So I'll not quote how much, but say about 80% of the funds within the banking system have been taken away by just 5 prominent families, the families that you have named, and their conglomerate. If they take away, then your question is how do we recover? Recovery is very complicated because it involves foreign countries. And each country where the money has gone, we know where they have gone, and they're all complicated. Each of them have very serious regulations. Okay, so what our government is doing is important to know what actions the government is taking. Right now, আমাদের দেশে foreign exchange reserve, I must give you an understanding of the overall condition, is about $24 billion as at the last week. Now, that is not a bad amount. It is not a good amount. Which are basically 3 মাসের importation can be met. So which is okay, we are fine. But if it was $60 billion, we would have been said very good. And we will make 60 billion. I'm very hopeful. Karon, only last week and within the last 2-3 days, we have received $2 billion from our home remittance scheme. So our reserve is progressively increasing. Now, what is the balance of payment? কারণ একদিকে রিজার্ভ আছে আর একদিকে পয়সা তো খরচ হতে পারে। সো আগে বিফোর 5th of August, our finance ministry was discharging in the open market about $1 billion টাকা was $1 billion তারা মার্কেট ছাড়তে ছিল, which was not the right strategy. But because the money was being sucked out of the system, they were using the reserve. Now this has stopped. So reserve is going up, more money is coming in. Then what is the condition of balance of payment? ওইটা বুঝতে হবে। Balance of payment হচ্ছে cash in, cash out. So we have a fantastic situation here. কেন ওইটা আমি বুঝাতে চাচ্ছি? Because a lot of people have got misconception. ওরা মনে করে যে শ্রীলঙ্কা পাশের দেশ বাস্ট হয়েছে, আমাদের দেশও বাস্ট হয়ে যাবে। No. Our financial sector, our banking sector is clumsy. In short, it's not good, but it is not as alarming as it was in Sri Lanka. We are not alarming. Why? That's why I explain what is balance of payment. Amader exports of RGM, ready-made garments, is say about $50 billion. We get home remittances about, if it's $2 billion a month, we get about 24-25 billion. So that together would make about, say, $70-75 billion plus miscellaneous. You add up another 10 billion. So about $80 billion আমাদের ক্যাশ ফরেন এক্সচেঞ্জ ভিতরে আসতেছে, আমরা অয়েল ইম্পোর্ট করতেছি, মেশিনারিজ ইম্পোর্ট করতেছি, ওইদিকে বাইরে যাচ্ছে। সো সেটা মিলে ব্যালেন্স অফ পেমেন্টটাও আমরা কিন্তু ব্যালেন্সড আছি। উই আর নট লাইক শ্রীলঙ্কা। বাট ইয়েস, আওয়ার ব্যাঙ্কিং সেক্টর, as the governor himself said, has been virtually robbed, money laundered out, money taken from the system but not plowed back in the economy. ওইটা delicate আছে, but it is not alarming because we are fixing it up. Now coming back to your question, yes, I answer how and what the government is doing. The government has just now set up a banking task force, and I know them. They are very competent, non-political experts. ওই টাস্ক ফোর্সটা 4 জনের। Fortunately, I know all 4 of them, and I must say they are very, very knowledgeable people and intimate knowledge of our economy. So these people have just started meeting. So ওনারা ওইটার থেকে ডিফেক্টস বাইট করবে। কি ডিফেক্ট? 3টা পয়েন্ট ওরা ভাগ করছে এই কাজটা কীভাবে করবে। ওই কাজটা হচ্ছে, প্রথম, এটা বলে
asset quality review. When you say asset, in banking terminology, asset is a loan. যত লোন দিছে ওইটাকে বলে অ্যাসেট। তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ, ওইটা ফার্স্ট থিং দে আর ডুইং, দে জাস্ট স্টার্টেড দ্য ওয়ার্ক। সো ওইটার কোয়ালিটিটা কি? কেন ব্যাংকে দেখাচ্ছে বইতে, যেটা মানুষকে একটা রং ইমপ্রেশন দেওয়ার জন্য এত বছর দেখাচ্ছে, দেখায় যে লোন খুব ভালো, আমরা পয়সা ফেরত পাই, প্রফিট, বোগাস। দিস ওয়াজ অল আ উইন্ডো ড্রেসিং। সো the World Bank has heard the government that our government needs $10 billion. We have got $3.5 billion. When in New York, our chief advisor went to New York because of his standing in the world market, $2 billion unake diye diyeche fresh, which was লোন হিসেবে, loan. রাইট? Of course, of very soft terms. And another $1.5 billion was already an application by the previous government, but it was not being released because of various question marks and conditions. So Inishad enjoyed a different respect from the world market. So he has brought in $3.5 billion. Right. ওইটা থেকে $1.5 billion চলে যাবে to fix up যেটা প্রজেক্ট চলতেছে, আর একটা $2 billion, ওইটা is a part of that $10 billion. But $2 billion পাইছে কেন? ওইটা দিয়ে করবে reforms. Now, in political terms, বুঝতে হবে what is reform. A lot of people don't understand that. The reform is just fixing up, making the wrong things right, making the bad system right. ওটাতে পয়সা যে আসবে। টাকাটা চলে গেছে, হ্যাঁ, সেইটাকে তো আর রিফর্মের ভেতরে ফেলা যাচ্ছে না। আমি বলছি, আমি বলছি ওইটা I'm coming to your answer. What the government is doing. Therefore, the government is first making asset quality review. ওইটার মধ্যে পুরা যত ব্যাংক আছে, 61 ব্যাংকস, হ্যাঁ, তারা কীভাবে ম্যানেজ করতেছে, হোয়াট ইজ সিস্টেম প্রসিজার। আই মেক ইট শর্ট দেয়ার টু আনসার ইউর কোয়েশ্চেন। অ্যান্ড দেন দ্য গভর্নমেন্ট ইজ অলসো সেট আপ দি টাস্ক ফোর্স টু ফাইন্ড আউট হোয়াট ইজ দি ক্যাপাসিটি ইন দি সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক একটা স্ট্রাকচার আছে, ক্যাপাসিটি যদি না থাকে, what hoods they will bring money from where? Because money making, you would have to hire specialist companies, not one. Ekta company, those who are experienced in doing it. Because there are, by the way, Bangladesh is not the worst scenario as we talk. If you know Kazakhstan, what has happened, if you know what happened in this country which where Russia has attacked. Ukraine, you know, in these two countries, they are more clumsy than what Bangladesh is. একটা ছোট্ট জিনিস একটু জানতে ইচ্ছে করে আমার, যেটা ব্যাংকগুলোকে যে একদম মানে অনেকগুলো ব্যাংকে নিঃস্ব করে দিয়ে বা সেখান থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো তো পাচার হয়েছে। এখন এই যে ব্যাংকের টাকা মানে তো হচ্ছে জনগণের টাকা, আমরা যেটা সহজ কথায় বুঝি। তো সেই টাকা যদি ফিরিয়ে না আনা হয়, কিন্তু ব্যাংকগুলো তো বন্ধও হয়নি, না, তার মানে ব্যাংকগুলো যে চলছে বা ওই যে শূন্যস্থান পূরণ হচ্ছে, সেগুলো তো জনগণের ট্যাক্সের বা কষ্টের টাকায়। তো এইটার তো একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে বাংলাদেশের ইকোনমিতে। আছে। তো সেই প্রেডিকশনটা কি আপনার, মানে কোথায় গিয়ে দাঁড়াবে আসলে? মানে আপনি যেটা বলছেন যে সেটা তো সময় লাগবে, আমি ধরে নিচ্ছি যে অন্তর্বর্তী সরকারের সেই আন্তরিকতা আছে, তারা সেই চেষ্টাটা করছেন, কিন্তু এই যে একটা শূন্যতা তৈরি হলো বা একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল, সেটা রিকভার হতে কিরকম সময় লাগতে পারে? সময় লাগবে বিকজ এখানে অনেকটা স্পেশালিস্ট কোম্পানি লাগবে, এবং সেটা মাল্টি কান্ট্রি ইনভলভড। হ্যাঁ, সে মালয়েশিয়া, সে আমেরিকা, ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট। সো you cannot have one firm like the firm that I represent. We do this job also. There are other firms. Kroll is another one. So এরা এক একটা দেশে এক একটা স্ট্রেংথ আছে, and then they will employ other litigation experts, other lawyers যারা exclusively ওই ব্যাংকিং ফান্ডস চুরি করে। আমি বললাম না Kazakhstan, that I give you the example of Ukraine. So there are already experienced firms. So our government will have to appoint those firms. Now what is our government doing? World Bank has said that আমরা পয়সা দিব তোমাদেরকে, we've given you $2 billion, we'll also come with the balance that you need to fix your economy, but we will do the audit. That means we have experts in our own country, but that's the condition of the money. I'm telling you, that's the latest. People don't know that we would like it to be audited. That is why we are also trying as our firm. So they will do the audit of the 61 banks. That why the money, why it doesn't happen next door. Why doesn't it happen in Africa? Why in Bangladesh? আসবো আপনার কাছে, ছোট্ট একটা প্রশ্ন করে আমি জনাব জুনায়েদের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে একটা অভিযোগ, এটা এখনো পর্যন্ত নট সাপোর্টেড বাই এভিডেন্স, কিন্তু এটি নিয়ে জোর আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে, এবং যেহেতু পুঁজিবাজারের
যে দুর্নীতিগুলো কখনোই আসলে যতক্ষণ না পর্যন্ত সেটা তদন্ত হচ্ছে, একটা কমিশন হচ্ছে, আমরা আসল খবরটা জানতে পারি না। ইব্রাহিম খলিল যে তদন্তটি করেছে সেটা কিছুটা আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে একটা বিরাট অঙ্কের টাকা লোপাট হয়ে গেছে, পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেছে। তো আওয়ামী লীগ সরকার তো এই ফাইন্যান্সিয়াল কারাপশনের অনেক কিছুর জন্যই তাদেরকে দায়ী করা হচ্ছে। 2 মাসের মধ্যে একটা নতুন সরকার আসার পরে এতগুলো টাকা কিভাবে উধাও হয়ে যায়, বা এই অভিযোগটা কেন আসছে বলে আপনি মনে করেন? No, I think this is more a baseless. You must rely on concrete Evidence. evidence. These are in Bangladesh. People just make stories. আচ্ছা, কোনো দেশে এত স্টোরিজ হয় না। And then, are you going to defend yourself in all the stories? The answer is no. You also for this government, give them time. The government has just set up the task force, and the task force will find out. And also there is a commission to look into the Securities and Exchange Commission. Right. And one of my boarding school friend is the Pradhan, the leader of that. Right. So we have to give them time, Sure. and they will find out who has taken how much. Yes, previous government has not disclosed the audit report, but these will all come out if we have patience and we wait to see. But let me tell you one thing about how you said how to recover this money. The money recovery, some will come because, for example, in America or UK or Europe, it's very clear. If you put the money into bank account, you'll be already frozen. If you put the money in the bricks and mortar in a properties, fantastic. It will be foreclosed and it will be seized, and the money will be kept here or whichever the government. And then, of course, knowing Professor Inus, his calls, they will give the. So some money will be added back to our country, but it's a process which will take a long time. ধন্যবাদ। আমি জনাব জুনায়েদ আপনার কাছে আসতে চাই, দুটো বিষয় একটু জানতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক যে নিয়োগগুলো এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, যদিও আমরা বলছি এটা একটা অরাজনৈতিক সরকার, কিন্তু তারপরেও তো অনেক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, কেননা রাজনীতির বাইরে তো কিছুই না। সেখানে আমরা দেখছি অনেকেই বলছেন বা অনেকেই পর্যবেক্ষণ করছেন যে জামায়াতে ইসলামীর তারা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তাদের প্রতি এক ধরনের সহানুভূতি বা এক ধরনের পক্ষপাত রয়েছে অন্তর্বর্তী সরকারের, যেটা বিএনপি আশা করেছিল অনেকের মতে যে এটা হয়তো তারা পাবে বা এই সুবিধাটা তারা পাবে, কিন্তু স্পষ্টতই বিএনপির ভেতরে অনেকের মধ্যে আমরা অসন্তোষ দেখতে পাচ্ছি এবং সেটার প্রকাশও আমরা দেখতে পাচ্ছি। আসলে ডায়নামিক্সটা কীরকম একটু যদি বলেন। বেসিক্যালি দেখুন, আপনি কিছুক্ষণ আগেই তাবাস্সুম মুরমির কথা বলছিলেন, যে যেখানে সারা পৃথিবী মেধার উইন্ডো খুলে দেয়, সেখানে বাংলাদেশকে কিভাবে আমরা আওয়ামীময় করে দিয়েছি, বিশেষ করে বিসিএস ক্যাডারে, যেখানে যোগ্যতা এবং মেরিটের কম্পিটিশন হওয়ার কথা, সেখানে আমরা যোগ্যতাকে পরিসীমিত করেছি শুধু বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা চেতনা এগুলোর মধ্যে। এবং এইটার যে একটা রিফ্লেকশন এই ক্যারিয়ার ভিত্তিক যারা বিসিএস অফিসার আছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা দেখেছেন যে লাস্ট 15 ইয়ার্স যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, HTMM 2017 সালে বলেছে যে তোমরা শুধু রিটেন এক্সাম দাও, ভাইবার ব্যাপারে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, তোমরাই দেশ চালাবে। সো সেখানে যেই কেউ বিসিএস পরীক্ষা দিয়েছিল, আমি আপনাকে শুধু একটি উদাহরণ দিতে চাই। দেখুন, রংপুরের একজন বিএনপি নেতা ছিল, তার সন্তান, তার নাম সাইফুল ছিল, তো সে 3 বার বিসিএস এক্সাম দিয়েছে এবং পাশও করেছে। যখন সে তার নিয়োগ হবে তখন পুলিশ ভেরিফিকেশনের জন্য আওয়ামী লীগ এমন একটা সিস্টেম করেছিল যে আনলেস আনটিল হি ইজ ফ্রম আওয়ামী ব্যাকগ্রাউন্ড, ওই ফ্যামিলি থেকে তাদের নিয়োগ পাওয়ার কোনো সুযোগই ছিল না। তো তৎকালীন সময়ে রংপুরের এসপি ছিল বিপ্লব, আই ফরগট হিজ ফুল নেম, বিপ্লব সরকার, সো হোয়াট এভার ইট ইজ। তার কাছে যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, সে উত্তর দিয়েছিল, আমাকে শেখ হাসিনা রংপুরের এসপি করেছে বিএনপির সন্তানকে বিসিএসসি চাকরি দেওয়ার জন্য নয়। সো ইউ ক্যান রিয়েলাইজ হোয়াট হ্যাজ হ্যাপেন ইন বাংলাদেশ। সো 15 ইয়ার্সে যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা সর্বময় আজকে সব জায়গাতেই, যার কারণে এই সমস্ত জায়গাগুলোকে এমনভাবে কলুষিত করা হয়েছে। তো সেখানে বিএনপির 15 ইয়ার্স কোনো রিক্রুটমেন্ট নেই। এর আগে যারা ছিল তাদের সংখ্যাটা খুব বেশি নয়। এর মধ্যে আপনি যে কোনো একটা অ্যানার্কি সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, সেখানে আইদার লেফটিস্ট অর ফান্ডামেন্টালিস্ট এখানে এসে এটার ভ্যাকিউমটা ফিল আপ করে। আমি ফান্ডামেন্টালিস্ট ওই শব্দটার যে শব্দচয়নে আমি কাউকে টার্গেট করে বলছি না, সেইখানে
ইন্টারনালি গভর্নমেন্টের ভিতরে এই আপনি যে ব্যাপারটি বলছেন সেখানে অনেক কিছুই হচ্ছে। অফকোর্স বিএনপি একটা প্রধান শক্তি, আওয়ামী লীগ বাংলাদেশে নেই, তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভেরিয়াস কাইন্ড অফ মেকানিজম ইনসাইডে আছে, এটা সত্যি কথা এবং হচ্ছেও। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নিয়োগের প্রশ্নে সেগুলো হয়েছে ইতিমধ্যেই পুলিশে এবং বিভিন্ন ডিসিএসপিদের মধ্যে এ সমস্ত যে বন্টনের ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা চলছে, নিউজ পেপারে এগুলো আসছে। আজকেও দেখেন ইভেন লন্ডনের হাই কমিশনের ব্যাপারে আজকে একটি নিউজ এসেছে, আপনি বোধহয় পড়েছেন এটি। সে মেক্সিকোর অ্যাম্বাসাডার ছিল এবং শি ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ উইথ আওয়ামী পলিটিক্স। সে ডিপ্লোমেট হলেও সে তার নিজের পয়সা খরচ করে মেক্সিকোর বাড়িতে শেখ মুজিবের একটি 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 ইয়ে করে কি বলে স্ট্যাচু সে নির্মাণ করেছে। নট অনলি দ্যাট, এই যে আওয়ামীকরণের যে প্রক্রিয়া, বুক ছাপানো, এই সমস্ত ব্যাপারগুলোর লিডারশিপ এসেছিল। এবং তার আরেক বন্ধু, সেও বিসিএসে আরেকটি স্পেনের বোধহয় অ্যাম্বাসেডার ছিল। somehow he was involved with current foreign secretary তৌহিদ হোসেন, এবং ওই রিলেশনটাকে অ্যাপ্লাই করে সেখানে লবিং এর মাধ্যমে এখানে থাকে, লবিং মানে নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। সব বিষয়ে তো আপনাদের যে ধরনের জোরালো প্রতিবাদ বা যে ধরনের স্টেটমেন্ট বা মানে আপনাদের অবস্থানটা যেরকম শক্ত হওয়া দরকার ছিল সেটা দেখতে পাচ্ছেন, ওগুলো তো ডিসক্লোজ হচ্ছে না। সাডেনলি উই ফাউন্ড আউট দিস ইজ হ্যাপেন্ড, এই জন্যই তো ডিসক্লোজ হচ্ছে নিউজ পেপারে, তার ডিটেইলস ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ধরা হয়েছে। না, সেটা তো নিউজ পেপারের কাজ, নিউজ পেপার করেছে, কিন্তু আমি বলছি যে এই নিয়োগটা তো শুধুমাত্র এই একজন হাই কমিশনার বা একজন ডিপ্লোম্যাটকে ঘিরে হচ্ছে না। এই নিয়োগ তো গত 2 মাস ধরে এরকম অসংখ্য নিয়োগ হচ্ছে যেগুলো অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গায় একটা বড় রাজনৈতিক দল হিসেবে কেন আপনারা ভয়েস রেজ করছেন? দেখুন, গভর্নমেন্ট অনলি 2 মাস হয়েছে তারা ইন পাওয়ার। ইন দ্য সেম টাইম পুলিশে এবং অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত পজিশনগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, তারা ইন্টারনি ওই ডিপার্টমেন্টের লোকরা এগুলো করছেন এবং তারা সেই সাজেশনগুলো হয়তো মিনিস্ট্রিতে দিচ্ছেন। সেখান থেকে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাকে কোথায় দিলে তাদের নিজের স্বার্থ সংরক্ষণ হবে সেইভাবে কাজগুলো করছে। সেখানে রাজনৈতিক দলগুলোর কাছে ইনফরমেশন আসার আগেই কাজগুলো ঘটে যাচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন করব বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে। জনাব, এটা আমি সবসময় সব রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করি এবং বারবার জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তাদের যে আচরণ, সেই আচরণে অনেক ক্ষেত্রে মর্মাহত হয়, কিন্তু ক্ষমতা থেকে যখন তারা চলে যায় কখনো কখনো তারা রিয়েলাইজ করে, এক ধরনের রিকনসিলিয়েশন হয়, কিন্তু সেটা পাবলিকলি কখনো স্বীকার করে না। আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা যারাই যখন ক্ষমতায় ছিলেন, তারা কখনো প্রকাশ্যে তাদের যে কর্মকাণ্ড বা ভুলগুলো সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, জনগণের কাছে ক্ষমা চেয়েছে বা রিকনসিলিয়েশন হয়েছে। এইরকম উদাহরণ বোধহয় গত 53 বছরে বাংলাদেশের রাজনীতিতে হয় নাই। আপনাদের ক্ষেত্রে কি এরকম কোনো বিষয়? দেখুন, আপনাকে কিন্তু কম্পারিজনের প্রশ্নে আপনাকে ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। না, আমি কম্পেয়ার করছি না, আমি আপনাদের প্রসঙ্গটা জানতে চাচ্ছি। কম্পেয়ার বিএনপি উইথ আওয়ামী লীগ, না না, আমি কোনো কম্পেয়ার করছি না, আমি বলছি যে কোন রাজনৈতিক দলের এখন আওয়ামী লীগ already they labeled as fascist organization, they are involved with massacre, এবং আপনি জানেন যেভাবে বাংলাদেশের যেই পর্যায়ে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে একটা মুভমেন্টের কারণে তাকে আউস্টেড হয়েছে। এগুলো তো আমরা সব জানি, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, তাদের কি কোনো ভুল নেই? বাংলাদেশে ভুল নেই বলতে আমরা এটা অস্বীকার করছি না, বলতে হতেই পারে, আমরা তো মানুষ এবং রাজনৈতিক দলগুলো মানুষই পরিচালনা করে, তাই না? এখন আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, ইতিহাসের সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে আপনি 71 বলুন, 75 বলুন, 90 বলুন, ইভেন 2071 তো আর জাতীয়তাবাদী দল ছিলই না। 71-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সেটা তো উনি ব্যক্তি হিসেবে করেছেন, উনি বিএনপি নেতা হিসেবে তো করেন, কিন্তু উনি তো আমাদের একটা দলের প্রতিষ্ঠাতা, দেশপ্রেমিক, তাই না? এবং সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে উনি বাংলাদেশকেই তো সার্ভ করেছেন, ন্যাশনালিস্ট। সেখানে তার ধারাবাহিকতা 2000 রাজনৈতিক দল হিসেবে মানে রিকনসিলিয়েশন, কেননা আপনারা সবচেয়ে সম্ভাবনাময়, আগামীতে যদি নির্বাচন হয় অনেকেই বলছেন যে আপনাদের মেজরিটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেখানে একজন সাধারণ মানুষ তো এই প্রশ্নটা করতেই পারে যে ওনাদের অতীতের ভুলগুলো থেকে তারা কি শিক্ষা নিলেন। আগামী দিনের রাজনীতিটা কি হবে? আপনি যদি রিসেন্ট অ্যাক্টিং চেয়ারম্যান স্টেটমেন্টগুলো দেখেন, সফট স্টেটমেন্টগুলো, পাবলিক কানেক্টেড স্টেটমেন্টগুলো যেগুলো সর্বজন গ্রহণযোগ্য হয়েছে, তাইলে আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি আওয়ার ফিউচার। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি অভিমত অনুষ্ঠানে, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। কামাল চৌধুরী, যিনি সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এবং আজকের এই অনুষ্ঠানে তিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন তিনি, এবং আমাদের সঙ্গে রয়েছেন নাসরুল্লাহ খান জুনায়েদ, অ্যাক্টিং কনভেনার, সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লেখক এবং সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসকাওত আহসান, ই সাউথ এশিয়ার এডিটর ইন চিফ। আমি যারা মাসকাওত আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। শুরুতেই যেটা একটু জানার ইচ্ছা সেটা হচ্ছে যে ইউনূস সাহেব বলেছেন যে যত ইচ্ছে সমালোচনা করা যাবে। আমরা গত 15 বছরের সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে মানুষের কথা বলার যে স্বাধীনতা বা মুক্তভাবে সমালোচনা করবার যে অধিকার, সেই অধিকার এক ধরনের হরণ করা হয়েছিল। তো সেটির বিপরীতে সেটা এক ধরনের অ্যাসিউরেন্স বলা যেতে পারে। এবং যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকমের বলা যায় যে অ্যাক্টিভ, ডক্টর আসিফ নজরুল অন্যতম একজন উপদেষ্টা, তার বিভিন্ন ধরনের পুরনো কথা, এটা আমি বেশ মানে উপভোগ করছি এবং পর্যবেক্ষণও করছি, সেগুলো এনে অনেকে অনেক ধরনের প্রশ্ন করার চেষ্টা করছেন। তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার একটি মজার বক্তব্য রয়েছে। 2020 সালে তিনি বলেছিলেন যে যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি আইন করতেন যে বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যাবেন না, এরকম বিরাট তালিকা। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না, এবং সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। তো আপনি তো সাংবাদিকতা করছেন, যদিও বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে থেকে সাংবাদিকতা করছেন, কিন্তু আপনার তো যে নেটওয়ার্ক এবং আপনার যে পর্যবেক্ষণ সেটা অত্যন্ত তীক্ষ্ণ। আপনি কি এখনো পর্যন্ত গত 2 মাসে এরকম শুনেছেন যে তিনি গণপরিবহনে চড়ে সচিবালয়ে যাচ্ছেন, বা তিনি যা কিছু বলেছেন অতীতে ক্ষমতায় গেলে করবেন বা করার ইচ্ছা প্রকাশ করেন, সেটির কোনোটির কোনো ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন বা রিফ্লেকশন কি দেখতে পেয়েছেন? প্র্যাকটিস। আমরা কথা বলছি তো আসিফ নজরুল সম্পর্কে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। উনি যদি রাজনৈতিক নেতা হতেন তাহলে এই আলোচনাটা করতে সুবিধা হতো, কারণ রাজনৈতিক নেতাদের আসলে জবাবদিহির ব্যাপারটা অনেক বেশি থাকে। সুতরাং আসিফ নজরুল একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যে কথাগুলো বলেছেন, তার সেগুলো মেনে চলছেন কিনা সেগুলো নিয়ে আলোচনা, আমি জানি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ। কেননা আপনি জানেন যে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ, এবং এরকম মানবতা বিরোধী অপরাধে প্রায় পঙ্গু হয়ে গেছে দেশটা। অনেক সন্তান কবরে ঘুমিয়ে আছে। তো তারপরে আপনি দেখছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খুবই নাজুক, কারণ কখনোই কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব, বার্থডে পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানের মতো সাজানো গোছানো হয় না। যে কারণে আইন উপদেষ্টা হিসেবে তার যে ব্যস্ততা পরিকাঠামো সেটি অস্বাভাবিক। যেমন ধরুন যে জেনজি বা নতুন প্রজন্ম যারা এই পরিবর্তনটা ঘটালো, তারা কিন্তু স্বাভাবিকভাবে এই মানবতা বিরোধী অপরাধীদের বিচার চায়, এবং যে কারণে এই যে আসামিরা রয়েছেন মানবতা বিরোধী অপরাধে, তাদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে মামলা তৈরি করা এবং এই প্রক্রিয়াটাকে পরিচালনা করা, এটা এক ধরনের, আমি বলবো যে মানে অস্বাভাবিক রকমের এক পাহাড়ের সম একটা অ্যাসাইনমেন্ট। সেই কারণে আমার মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলগুলো করি সেটা ঠিকই আছে, এগুলো ইন্টারেস্টিং, দরকারও আছে, কিন্তু এটাও দেখতে হবে যে কোন বাস্তবতায় আসিফ নজরুল রয়েছেন এবং মাসকাত কত হাসান, অল্প সময়ের মধ্যে কত কিছু তাকে ডেলিভার নিশ্চয়ই করতে হবে। নিশ্চয়ই মাসকাত হাসান, আপনি যেটি বললেন, অ্যাপারেন্টলি এই অন্তর্বর্তী সরকারের প্রতি আপনার অবস্থানটা আমার কাছে একটু সহানুভূতিশীল মনে হয়। সেটা ঠিক আছে, সেটা কোনো দোষের কিছু না, কিন্তু আপনি একসময় অনেক ভালো বিতর্কিক ছিলেন। লেটস হ্যাভ এ ফ্রেন্ডলি ডিবেট। আপনি বলছেন যে তিনি অ্যাক্টিভিজমের জায়গা থেকে যে কথাগুলো বলেছেন সেটি, যেহেতু উনি এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন, কাজে সেগুলো নিয়ে কথা বলা যাবে না, মানে বিষয়টি কি এরকম? বা না, উনি যদি ধরেন একজন অ্যাক্টিভিজম থেকে খুব স্বাভাবিক অবস্থায় একটা দায়িত্বে আসলেন,
তাহলে কিন্তু আমি চাইতাম যে উনি ট্রামে চড়ে আসুন, উনি মানে যা যা বলছেন তাই তাই করুন। কিন্তু যেহেতু আপনি তাকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এসেছেন একটা না, উনি ভয়াবহ তো সেটাই পরিস্থিতির বলেছেন, পরে। উনি বলেছেন যে যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যান, যেটি উনি কল্পনা করেছেন সেটির ইমপ্লিমেন্টেশনটা, এটা তো একটা ফ্যান্টাসির জগতে ছিলেন। রাষ্ট্র ক্ষমতা যে কতটা কঠিন সেটা উনি উপলব্ধি না করেই সমালোচনা করেছেন বলে অনেকে অভিযোগ করছে। আমি সেই জায়গাটিকে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, যে বলা যেটা খুব সহজ, সেটা করা কতটা কঠিন সেটা সেটা তবে করতে করতে পারা উচিত। আমার মনে হয় যে করতে পারলে ভালো হয়। এটা এমন কোনো কঠিন না। উনি যদি জাস্ট একদিন একটু সাইকেলে চড়ে ওনার বাসা থেকে চলে গেলেন সচিবালয়ে, এটা এমন কোনো বড় ব্যাপার হবে না। তো এটা যদি ভিডিও করে দেয়া যায়, দেখবেন সেটা নিয়ে অনেকে নাচানাচি করছে আনন্দে। আচ্ছা। তবে তবে হ্যাঁ, আমি নীতিগতভাবে আপনার সঙ্গে একমত পোষণ করছি যে কখনো কোনো কিছু কমিট করলে সেটা সেটা পূর্ণ করার চেষ্টা করাই ভালো, যে কোনো পরিস্থিতি। নিশ্চয়ই। আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, তার আগে আমি একটু কন্ট্রোল প্যানেলের যারা আমার সহকর্মী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই পর্যায়ে কিছু টেলিফোন কল নিতে চাই, কেননা অনেক দর্শক অপেক্ষা করছেন, কিন্তু আমাকে জানানো হলো কন্ট্রোল প্যানেল থেকে যে আজকে কোনো ফোন নিতে পারছে না। আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে এই অনুষ্ঠানে কোনো ফোন নেওয়ার সুযোগ নেই। আমি মাসকাত হাসান, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি বিষয়, যে এক ধরনের সম্ভাবনা বলেন বা শঙ্কা বলেন, যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, এটা নিয়েও অনেক ধরনের ট্রল হচ্ছে। এবং মানে যেহেতু হঠাৎ করেই বিষয়গুলো ঘটে গেছে, তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন হঠাৎ করে, এবং এটা এটা অনেকে হয়তো চিন্তাও করতে পারেননি, আবার হঠাৎ করে ঢুকেও যেতে পারেন, এরকম আশঙ্কাটাও উড়িয়ে দেওয়া যায় না অনেকের মতে। প্রশ্ন হচ্ছে, মানে আমি অন্তত যতটুকু মনে করি যে ওনার ফিরে আসাটা আইদার একটা সামরিক অভ্যুত্থান হতে হবে, অথবা একটা গণবিপ্লব হতে হবে যেখানে শেখ হাসিনাকে সবাই নিয়ে আসবে যে না আপনি আসেন, আপনি ছাড়া হচ্ছে না, অথবা একটা নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যেতে হবে। তো এই তিনটি রাস্তার কোনোটাই তো আমার কাছে খুব সহজ মনে হয় না। মানে আপনার কাছে কি মনে হয় যে এই যে যে আশাবাদ, মানে উনি ফিরে আসবেন, কেননা আওয়ামী লীগ তো একটি বড় রাজনৈতিক দল, তাদের তো ভক্ত সমর্থক অনেক আছে, তাদের আশাবাদ থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু সেটার মানে প্র্যাকটিক্যাল পসিবিলিটি কতটুকু বলে আপনি মনে করেন? আপনি একটা জিনিস খেয়াল করেন যে 15.5 বছরে এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে যাবার পরে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকরা তারা ভেবেছিল যে আগামী 100 বছর 2041 রূপকল্প পর্যন্ত অ্যাটলিস্ট তারা ছুঁয়ে ফেলবে। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কিন্তু তারা যেরকম শকড হয়েছে, যেটা হয় না, আমাদের খুব কাছের আত্মীয় মারা গেলে কিন্তু 1-1.5 বছর লেগে যায় এটা বিশ্বাস করতে যে উনি নেই। তো ক্ষমতাটা যে নেই এটা বিশ্বাস করতে আরো সময় লাগে। এই কারণে অনেক ধরনের হ্যালিউসিনেশন সমর্থকদের মধ্যে হয়, সেগুলোই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেখি। কিন্তু আমরা তো এই আন্দোলনটাকে নিজ চোখে দেখলাম, আমরা দেখেছি যে 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকে গোটা বাংলাদেশের মানুষ, এটা শুধু ছাত্ররা না, তাদের অভিভাবক, কৃষক, শ্রমিক, মানে প্রতিটি মানুষের এখানে সমর্থন ছিল। যে যার সামর্থ্য নিয়ে কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এখানে প্রতিটি রাজনৈতিক দল যারা নিষ্পেষিত হয়েছে, যারা কারাগারে কষ্ট পেয়েছে, যাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারা সবাই ছিল, সবার একটাই লক্ষ্য ছিল যে এই একটি স্বৈর যে অচলায়তন সৃষ্টি হয়েছে এখান থেকে দেশটা যেন মুক্ত হয় এবং একটা স্বাভাবিক জীবনে যেন সবাই যেতে পারে। মানে এরকম গ্যাস চেম্বারের মধ্যে কেউ থাকতে চায়। সুতরাং ওইরকম একটি অবস্থায় এরকম একটি মানবতা বিরোধী অপরাধ করে, মানে বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করা, তো সন্তানকে হত্যা করা মানে তো ভবিষ্যৎকে হত্যা করা, ভবিষ্যৎকে হত্যা করার পরে সময় লাগবে। এটাকে মেনে নিতে হবে যে কমপক্ষে 10 বছর আসলে এটাকে রিকনসাইল করতে দিতে হবে। আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, কিন্তু যেটা হয় কোনো দল ক্ষমতায় থাকলে দেখবেন যে পাওয়ার করিডোরে ঘোরাফেরা করে হচ্ছে কাকন দাসীরা। সেই কাজল রেখা গল্পের যেটা হয় যে যারা সূচ তোলে পুরো শরীরের, সে এখানে গুরুত্ব পায় না। ওই কাকন দাসী এসে চোখের সূচটা তুলে কৃতিত্ব নেয় যে আমি পুরো কাজটা করেছি। তো এই কাকন দাসীরা আসলে পাওয়ার করিডোরকে ঘিরে থাকে। তো আওয়ামী লীগের তাই হয়েছিল, আমরা কাকন দাসীদেরকেই দেখেছি যারা দেশ ডাকাতি করে পালিয়ে গেছে দেখে, এবং ধরা পড়েছে যারা, এরা আমি বলবো যে
মানে অপেক্ষাকৃত দুর্বল লোকগুলোই ধরা পড়েছে। আসল অপরাধীরা আসলে পালিয়েই গেছে, এটি একটি প্রশ্নের জায়গা। তবে মানে আওয়ামী লীগের যে স্বাভাবিক নেতাকর্মী যারা বেনিফিশিয়ারি হননি তাদের জন্য আমার কষ্টই লাগে, এবং তাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হওয়াও ঠিক নয়। সময় দিতে হবে, তাদেরকে অপেক্ষা করতে হবে। এগুলো কাল্পনিক আশাবাদ আসলে আমি কি বলবো, এটাকে খুব স্বাভাবিক মনে হয় না। ধন্যবাদ। মাশকাত হাসান, আসবো আপনার কাছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আমরা কন্ট্রোল প্যানেল থেকে জানতে পেরেছি যে আমরা কিছু ফোন নিতে পারবো। কাজেই আপনারা যদি ফোন করে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে, আমরা সেগুলোকে অ্যাকোমোডেট করবো, এক। আর দুই নম্বর হচ্ছে যে আজকের এই আলোচনায় আমরা আওয়ামী ধারার রাজনীতি যারা করেন বা আওয়ামী লীগ যারা করেন তাদের মধ্য থেকে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং সেটা সবসময় আমরা করি, কারণ তাদের বক্তব্য আমরা চাই যে এই ধরনের অনুষ্ঠান ইনকর্পোরেট করব আমরা। কিন্তু তাদেরকে আমরা আসলে তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। খুব সহজেই এটা বোধগম্য যে তারা রাজনৈতিকভাবে যে অবস্থায় রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের রাজনৈতিক যে ডিরেকশনটা কোন দিকে যাবে, যেটা নিয়ে আমরা কথা বলছি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কি, সে ব্যাপারে তাদের অনেকেই আসলে নিশ্চিত নন যে নেতৃত্ব থেকে শুরু করে ওভারঅল তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিপরীতে তারা কোন ধারার রাজনীতি নিয়ে মানুষের সামনে হাজির হবেন। কাজেই আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করব, এতটুকু বলতে পারি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে সেটি আমরা করতে পারিনি। আমি একটু জনাব কামাল চৌধুরী আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে আমরা দেখতে পাই যে একটা ওই ধনীদের একটা রাজত্ব সবসময় থাকে, মানে ধনিক শ্রেণী তারাই এক ধরনের ডেসপ্যারিটি তৈরি করে সমাজে। এবং যেহেতু আপনি এই ফিনান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করছেন, এই যে সমতার কথা আমরা বলি, আমরা পশ্চিমের পৃথিবীতে আছি, এখানে এক ধরনের ইকুইলিব্রিয়াম রয়েছে, একটা ধরনের ভারসাম্য রয়েছে। সেই ভারসাম্যটা আমরা কখনোই গত 53 বছরে খুঁজে পাইনি। অনেক ধরনের প্রতিশ্রুতি এসছে, ইউনূস সাহেবের দিক থেকেও এখন অনেক ধরনের প্রতিশ্রুতি, সম্ভাবনার জন্য আমরা কিন্তু মুখিয়ে আছি যে একটা ভালো কিছু হবে। এটা কি এত কঠিন একটা কাজ? মানে ধরেন ধনী দরিদ্রের যে বৈষম্য, সেটাকে কমিয়ে আনা, বা দরিদ্র শ্রেণীর দিকে, প্রান্তিক জনগোষ্ঠীর দিকে একটু নজর দেওয়া, যারা আমাদের দেশের ফসল ফলান, মানে আমাদের অন্ন যোগান, এটা কেন হচ্ছে না বলে আপনার মনে হয়? This is typical of any emerging or developing country. এই ক্যারেক্টারিস্টিকটা থাকবেই। The gap between, say, actual producer, a peasant, and the guy who wholesales in the urban area and city, এই গ্যাপটা থাকবে, because this is the characteristic of the economy. এখন এটাকে যদি কমাতে হয়, then we have to be very compliant with rules and regulations, which we are not. We must also admit what we are. Our characteristic is to dodge. That will not happen. এই দেশে হয় না কেন? বা আফ্রিকায় তো আমি দেখছি হয় না। Why? Because people are compliant to rules and regulations. আমাদের এখানে অভ্যাস হয়েছে, আমি রুল মানব না, আমি রুলের ডজ করব। And I must tell you honestly, if that characteristic is not rectified in Bangladesh, Nothing. even God cannot run it. So this is the answer to that. Our economy, when you ask me, can the money come back? Billions of dollars have gone up. Yes, it will come back. A lot of it will come back. But then, are we determined to bring it back? Do we give enough time to the present government who has set their objective to bring them? The chief advisor himself have অনেকবার বলছেন যে আমি পয়সা আনবো, and he can bring it. Right. Because he had the goodwill. So, and there are systems and procedure and rules and regulations to follow. And experts, আমাদের দেশের কেউ আনতে পারবে না। But দেশে কাজটা জুয়াইয়া দিতে হবে। That is why World Bank has said that তোমরা কমিশন কইরা, ওই টাস্ক ফোর্স কইরা, you do your assessment. অ্যাসেসমেন্টটা কি? বাংলাদেশ ব্যাংক, যেটা সেন্ট্রাল ব্যাংক, ওইটার ক্যাপাসিটি কি? ওইটার হিউম্যান রিসোর্স, আর দে গুড ইনাফ to gear up and regularize the banks. Right. ওরা যদি করতো তাহলে ব্যাংকের 61 ব্যাংকস পয়সা উধায় হয় কেন উধায় হয়? অন্য দেশে তো হয় না, ভিয়েতনামে হয় না, পাশের দেশে ইন্ডিয়াতে হয় না, আমাদের দেশে 61 ব্যাংকস আছে, পয়সা চলে গেছে। তো এখন ওয়ার্ল্ড ব্যাংক, আই এম টেলিং ইউ, সমস্যাটা কি রেগুলেটরি ফ্রেমওয়ার্কে, নাকি এই যে রাজনৈতিক বিবেচনাতে? যে yes, you're correct, you're saying it's রাজনৈতিক. So we have to choose the right people in right positions. Right. এখন তুমি রাজনৈতিক পাওয়ার দিয়ে দিছো, হে ইন্টারফেয়ার করব, ব্যাংকের চেয়ারম্যান করব। সো রুলস আর রেগুলেশনস আর কামিং, উই হ্যাভ টু ওয়েট। ওই 3 মাস যে সময় দিয়েছে, পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দ্য রুলস আর কামিং। ওই রুলসেই হইব যে একটা ব্যাংকের ডিরেক্টর কে হতে পারবে,
চেয়ারম্যান কে হতে পারবে, হ্যাঁ, অ্যান্ড ক্যান দে হ্যাভ দ্য পাওয়ার টু সে দ্য এমডি গিভ হিম দ্য মানি? একটা রেগুলেশন থাকতে হবে। এক্স্যাক্টলি, আসবো আপনার কাছে আবারও। আমাদের বেশ কয়েকজন দর্শক আমাদের সঙ্গে কথা বলবার জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে কথা বলে আবার ফিরে আসছি প্যানেলে। হ্যালো, দর্শক কে আছেন লাইনে? আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম বুলবুল সাহেব। জি, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি দুইটা ব্যাপারে কথা বলবো। একটা হচ্ছে আমি এটা অনেক বেশ এই 2 মাস থেকে লক্ষ্য করছি যে এই সরকারের মোটামুটি এই সময়ের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের একটা টার্মস অফ রেফারেন্স দেওয়া উচিত ছিল, যার মানে সংস্কার কোন কোন এরিয়াতে হবে। এটা বিএনপি সরকারের আগেই দিয়ে দিয়েছে 31 পয়েন্ট। এটা খুবই গাফিলতি মনে হয়েছে আমার কাছে। আর আরেকটা কথা একটু আগে আলোচনা হলো যে মনে হচ্ছে জামাতে ইসলামের পজিশন বেটার। হাউ? এখন জামাতে ইসলামের সাথে বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা কথা বলছে, আমি ওপেনলি দেখলাম, অ্যাজ ইফ দে আর ইন গভর্নমেন্ট। ডক্টর শফিকুর রহমান বিভিন্ন জায়গায় মিটিং করতেছেন ওপেনলি। We have not seen them like before. So, I don't know how it is happening. আর বিভিন্ন জায়গায় নিয়োগের কথা এসছে। আমি শুনেছি, ভদ্রলোক বলেছেন, ওনার নামটা ভুলে গেছি আমি, যে নিয়োগটা বিভিন্ন জায়গায় ওই অর্গানাইজেশনই করছে। যেমন পুলিশের মধ্যে পুলিশই অর্গানাইজ করে ফেলছে কাকে কাকে কোন পজিশনে রাখবে। তো আমার মনে হয় একটা কুয়াশার মধ্যে কতগুলো কাজ হচ্ছে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের কোনো ক্ষমতা নাই। ধন্যবাদ, আপনার বক্তব্যটুকু পেয়েছে এবং আপনার মূল্যবান পর্যবেক্ষণ নিয়ে আমরা অবশ্যই আজকের প্যানেলে আলোচনা করবার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি পরের দর্শকের কাছে। হ্যালো, কে আছেন লাইনে? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো দর্শক, আমি দুঃখিত আপনাকে হারিয়ে ফেলেছি। আমি পরের কলারের কাছে চলে যাই। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, থ্যাংক ইউ। আসলে আমি আমার আমার হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন আসলে সুন্দর বলেছেন। পাশাপাশি আমি দুই একটা পয়েন্ট সংযুক্ত করতে চাই। সেটা হচ্ছে, আপনি গত 2 মাসে আমরা সবাই জানি ছাত্র জনতার আন্দোলন ফসল ডক্টর ইউনূস সরকার, অবশ্যই আমরা এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু ওনার আসার পরেই আমরা যেটা দেখলাম বিভিন্ন জায়গায়, যেমন আপনার বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আপনি দেখবেন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। দলীয় পদে যারা ছিল ওই ধরনের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, বর্তমান সরকার কি আরেকটা অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, নাকি ছাত্র জনতার এজেন্ডা যেটা সেটা বাস্তবায়ন করছেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চাই যতটুকু সময় রয়েছে। পরের দর্শকের কাছে চলে যাচ্ছি। হ্যালো, আমার মনে হয় দর্শককে হারিয়ে নেক্সট কলারের কাছে যাচ্ছি। আমি আগের দর্শককে হারিয়ে ফেলেছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন আপনি? জি। আমার কাছে প্রশ্ন লাগে, এই যে গত সরকার বিদায় নিল, শেখ হাসিনা 14 বলেন, 24 বলেন, 18 বলেন, তারা বিরোধী দল ছাড়াই নির্বাচন করেছে। আমার মনে হয় আগামী নির্বাচনটা হবে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনের প্রস্তুতি হচ্ছে। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল নয়, তাদেরকে ছাড়া যদি আরো কয়েকটা নির্বাচন হয়, সেগুলো কি ডেমোক্রেটিক্যালি ক্রেডিবল হবে ইলেকশনটা? আপনার কেন মনে হলো যে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনটি হবে? মানে সেটা কি আওয়ামী লীগ আসবে না, নাকি আওয়ামী লীগকে দূরে রাখা হবে? আওয়ামী লীগ না আসার জন্যই বদিউল ইসলাম বলেছেন যে তারা ছাড়াও নির্বাচন হতে পারে, ভালো নির্বাচন হতে পারে। না, সেটা বদিউল ইসলাম তো রাষ্ট্রের, শুনেন, আমাদের দেশের ইলেকশন, এই আমাদের দেশের ডেমোক্রেসিটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি। এখানে অপোজিশন না হলে ইলেকশন ক্রেডিবল হয় না। সেই জন্য আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, তাদেরকে ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেটাও তো একটা স্বৈরাচারী বা আনডেমোক্রেটিক, আনএক্সেপ্টেবল নির্বাচন হবে। নিশ্চয়ই, এটা আমার মনে। নিশ্চয়ই। না, ধন্যবাদ। ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ওপিনিয়ন এবং সেটিও আলোচনার দাবি রাখে অবশ্যই। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো, দর্শক কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আমি কি আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন।
জি, বুলবুল ভাই, জি শুনতে পাচ্ছি, বলুন। যে আপনাকে আমি একটা প্রশ্ন করে যে আমরা যে যারা এই যে আনসারের যে ঘটনাটা সচিবালয়ে গিয়ে তারা যে প্রতিবাদ করছিলাম, হুম। এখন তারা তো তার দাবিটা যে তারা চাকরিটা বা তারা বেতনটা পায় না বা তারা চাকরিটা মানে যেভাবে তারা এত নাই, কিন্তু এরা ওদেরকে তারা কিভাবে মানে গোটাই নিল, গোটাইছে এরকম করে তাদের উপরে মানে কেস করা হইলো। এবং যারা আপনার এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়া মিছিল মিটিং করলো, মারামারি করলো, এরার উপরে তো এই কুকুটানির কোনো অ্যালিগেশন আয় না। তো যারা নরম বর্তমানে যারা শেখ হাসিনার খালি বলে শেষে এইটা করছে, বর্তমানে যেটা ওইটা খালি তো আওয়ামী লীগের উপরে কেস হবো, কেস করাটা খালি উৎসাহ দিরা যে আওয়ামী লীগের উপরে যে কোনো ওয়ে যে কোনো লিডার এমপি হোক আর লোকাল একজন মানুষ হোক, নিরপরাধ মানুষ হোক, খালি উৎসাহ দেওয়ার আওয়ামী লীগের উপরে কেস করার জন্য। এইটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু ভালো জিনিস? ধন্যবাদ, ধন্যবাদ। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারাই যুক্ত ছিলেন প্রত্যেকে অপরাধী কিনা, মানে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে সেটাও কতটুকু আমার মনে হয় যে চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার জন্য সহায়ক হবে। কেননা একটা দেশে আপনি একটা দলকে বা একটা মতাদর্শকে যদি নিশ্চিহ্ন করে দিতে চান, সেটা পরিণতি ভালো হয় না। সেটা আওয়ামী লীগের চেয়ে ভালো আর কে বুঝতে পারছে এখন। তো সেই একই কাজ যদি অন্তর্বর্তী সরকারও করেন বা ভবিষ্যতে যারা আসবেন তারাও যদি সেটি করেন, সেটিও খুব ইতিবাচক কিছু হবে না বলে আপনি মনে করছেন, তাই তো? ধন্যবাদ। আমি পরের দর্শকের কাছে আসবো। আমি আর খুব বেশি কল নিতে পারবো না, কেননা আমার প্যানেলেও ফিরে আসতে হবে। কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি, বলুন, আপনি hello. স্টুডিওতে কথা বলছেন। Yeah, I just wanted to ask the panel that what is their view on the rhetoric that Dr. Yunus has just made about the reset that has taken place on the 5th of August? What is this reset means, and where does the history beyond 2024 till 1971 stands? If they could clarify me that, please. Thank you. I got your question. This is a very important question. I think we have been talking about it over the last few days. So আমার মনে হয় যে প্যানেল মেম্বাররা চাইলে এটির উত্তর দিতে পারেন। আমি আর দুটো কল নিয়ে ফিরে আসছি প্যানেলে। হ্যালো, কে আছেন লাইনে? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি জি, আমার নাম মুজিবুল হক মনি। জি মনি ভাই, বলুন। হ্যাঁ, না আমি খুব সত্যি একটা প্রশ্ন, আমি এখানে খুব মন দিয়ে শুনছিলাম, খুবই ভালো লাগছে। ওই বিএনপি সমর্থিত একজন ভাই ওনাকে একটা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নটা উনি সবটা করেন নাই, মানে যে আসলে একটা ভালো প্রশ্ন সবার জন্যই, যে 15 বছর যাবৎ যে জামাত ইসলাম অনেকটাই মানে একদম নীরব ছিল, সেইখানে এই হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন বসলেন তখন দেখা গেল যে বিএনপি এই 15টা বছর পর্যন্ত তারা মারাত্মকভাবে করে গেছে, মানে আন্দোলন করে গেছে, নির্যাতন ভোগ করছে, অনেক কিছুই তাদের উপর দিয়ে গেছে। কিন্তু সেই দলটাকে গৌণ হয়ে গেল মনে হলো। আর সেই জামাত যে অবস্থা খুবই ইয়েতে ছিল, ওরা হঠাৎ করে মুখ্য হয়ে গেল। এইটার যে রহস্যটা, এটা এড়িয়ে যাবার না। আমি মনে করি যারা আজকে রাজনীতি করছেন আপনারা একটু এড়িয়ে না গিয়ে সেটাকে একটু প্রকাশ্য বলেন যে আসলে কি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু অন্ধকারে পড়ে আছে। ধন্যবাদ মনি ভাই, আপনার বক্তব্য পেয়েছি। এটা আমি অবশ্যই জনাব জুনায়েদ উনি এটি রেসপন্ড করবেন। আমি লাস্ট যে কলটি সেটি নিয়ে ফিরে আসছি আমার প্যানেলে। হ্যালো, কে আছেন লাইনে? দর্শক, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আচ্ছা, আমার তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আপনারা হয়তো অনেকে শুনেছেন, প্যানেলের সকলকে সালাম দিলাম। আমার প্রশ্নটা হলো যে আসিফ নজরুল স্যার যে এর আগে বলছিলেন, বারবারই আপনারা শুনছেন হয়তো, যে ভারতের 26 লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করতেছে। তো উনি তো এখন আইন উপদেষ্টা আছে, তো আমার তো মতো 26 লক্ষ মানুষের চাকরি তাকে দরখাস্ত করে যাবো কোথায় আছে,
এদেরকে ফাইন্ড আউট করে 26 লক্ষ বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে দিলে তো বাংলাদেশের উপকার হইতো। জি, তারপর দ্বিতীয় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল যে এখন এই যে বর্তমান যে অবস্থায় দেশ চলতেছে, যেমন সেনাবাহিনী চালাইতেছে না ডক্টর ইউনূস চালাইতেছে না ছাত্ররা চালাইতেছে না জামাত চালাইতেছে না বিএনপি চালাইতেছে, কোনটাও কোন ধরনের কথাবার্তায় কোন ধরনের একটা ইমেল নাই। এইটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা চালার পর থেকে হাজারের উপরে শিক্ষক লাঞ্ছিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। ছাত্রদের হাতে অনেকে দেখা গেছে জুতার মালা বন্ধ করে বিদায় করা হয়েছে, জুলের সিগনেচার করা হয়েছে। এটা কি ধরনের কালচার? এই জিনিসটা সম্বন্ধে ধন্যবাদ। ধন্যবাদ। আই উইশ আপনার এবং আপনাদের সবার কলগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এবং এটি নিয়ে আলোচনা করতে পারতাম। সময় হাতে খুবই কম। তারপর খুব ব্রিফলি যদি আমি জনাব চৌধুরী দুটো বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে একজন দর্শক বলেছেন যে রিসেট বাটন করে কতটুকু পর্যন্ত ডিলিট করা যায়, এই যে রেটরিকটা এসছে আলোচনায়, এটি নিয়ে আপনার কি বক্তব্য? You are asking me a very difficult question to which I find difficult to answer. Because আমি নিজেও এটা বুঝতে পারলাম না। Honestly, I have to be, I myself looking for answers. আমি এটা বুঝতে পারলাম না। Because history must remain. And we cannot forget it. So, I think our leadership there should make it clear because a lot of people don't understand it. Sure. And I would request through this program, if this can be clarified, there must be some meaning. And he has a mind which probably we don't have. He must have got something. আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একজন দর্শক শেষের দিকে প্রশ্ন করেছেন, তিনটি প্রশ্নের একটি প্রশ্ন ছিল যে আসলে সরকার কে চালাচ্ছে, মানে সেনাবাহিনী, মানে কন্ট্রোলটা কার হাতে, নিয়ন্ত্রণটা কার হাতে? কারণ একটা এলোমেলো অবস্থায় একটু মনে হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের অভাব, সেটি কেন? এটা আমিও ফিল করছি এবং আমাকে অনেকে নিজে এই প্রশ্নটা করেছে। সো আই থিঙ্ক ওয়াই উই ফিল লাইক দ্যাট ইজ বিকজ একটা রেভলিউশনের পরে it is a expectation from across the country that a revolutionary government will act like revolutionary government. Already people are saying that it looks like an NGO Grameen face দিয়ে দেশ চালাইতে পারবো না। Now I myself feel that I must go and we act like revolutionary. We must act. Sure. আসবো আপনার কাছে। ওইটা absence. জনাব জুনাদ, একটি প্রশ্ন হচ্ছে যে জামায়াত বিএনপি এই যে মানে কি বলবো যে এই যে স্ট্রাকচারে চলছে আর কি সরকার, সেখানে জামাতের যে এক ধরনের আপার হ্যান্ড অনেকেই লক্ষ্য করছেন, সেই জায়গাটিতে বিএনপি কেন সরব নয়, সেই প্রশ্নটা আমি আপনাকে করেছি, কিন্তু আমি একটু কলারের সঙ্গে অ্যাড করতে চাই যে এটা কি এরকম একটা ধারণা থেকে আপনাদের স্ট্র্যাটেজিক একটি অবস্থানে আপনারা এসছেন যে যেহেতু তারেক রহমান দেশে ফিরে গিয়ে রাজনীতি করবেন আলটিমেটলি, এবং যেহেতু তার যে মামলাগুলো দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা, বাধাহীন নিশ্চয়তা, সেটা এখনো নিশ্চিত হয়নি বলে কি আপনারা একটু ধীরে চলনীতি অবলম্বন করছেন? পলিটিক্স তো তার রাজনীতির গতিতে, পলিটিক্সের গতিতেই এগুবে। দেখুন, আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উনি বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক যে সিচুয়েশনটা, এটা আনপ্রেসিডেন্টেড প্রপোর্শন অফ যে ব্যাড লোন, যেটা ডিফল্ট লোন, সেখানে নিয়ারলি 212,000 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। অফকোর্স ডিউ প্রসেস ছিল না, ইট ওয়াজ ব্যাকড বাই দ্য স্টেট, যারা স্টেট রুলিং করছে সেই রুলিং পার্টিটা দেশটাকে ফোকলা করে দেওয়া হয়েছে সেখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে। সেখানে যে অনলি 2 months এই গভর্নমেন্টটা ফর্ম হয়েছে, অফকোর্স একটা রেভলিউশনের মধ্যে দিয়ে, হাউ মাচ ইউ ক্যান এক্সপেক্ট? এই বিচ্ছিন্ন অনেক ধরনের কথা হচ্ছে। অফকোর্স আমরা যে তথাকথিত যে সমস্ত রাজনীতিগুলো আগে হয়েছে, মাইনরিটির নামে অনেককে প্রেফারেন্স দেওয়া হয়েছে, এগুলাকে বেশি প্রজেক্ট করা হয়েছে, মানুষ সেটার বিরুদ্ধে কিন্তু ফুঁসে গেছে। এখন বিএনপির যে প্রপোর্শনের যে ভোট, কিন্তু বাংলাদেশে তো মাইনরিটিকে
মানে চাপিয়ে রাখা বা তাদেরকে কোণঠাসা করে রাখারও কিন্তু একটা হ্যাঁ, কিন্তু সংস্কৃতি এটা চালু আছে। যতটা ছিল না তার চেয়ে বেশি এটাকে প্রজেক্ট করা হয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এটা এখনো হচ্ছে, একটা শ্রেণী বসে আছে হাউ দে ক্যান গেট অ্যাডভান্স আউট অফ দ্যাট সিচুয়েশন। এটার জন্য গভর্নমেন্ট এবং বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলোই এটার জন্য অত্যন্ত সজাগ রয়েছে। দেখুন, আমরা ধর্মীয়ভাবেই যেটা আমরা মোরাল এথিক্যাল রেসপন্সিবিলিটি মনে করি যে অন্যান্য ধর্মাবলম্বীদের কীভাবে সিকিউর করা যায়। সুতরাং সেইখানে যেমন এখন সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এটাকে পূজাময় করে দেওয়া হচ্ছে, যেটার কোনো প্রয়োজনই নাই। বিকজ আমরা তো বাংলাদেশিরা যারা আছি 98% মুসলিম কান্ট্রি, এটা আমরা মনে করি এটা আমাদের ধর্মীয়, এটা আমাদের 98% বললেন? সামথিং সিমিলার লাইক নিয়ারলি 90 যদি হয়, যদি রেস্ট অফ দ্য 20% যদি আপনি মনে করেন যে আদার্সরা আছে, তো 90% রেসপন্সিবিলিটি আমাদের রিলিজিয়াস রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তাদেরকে সিকিউর রাখা। সেইখানে দেখুন যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, তিনটা তো বা রাজনৈতিক শক্তি, কোনো শক্তিরই কিন্তু ক্ষয় হয় না, এটা ভিন্ন ফরম্যাটে রূপান্তরিত হয়। আওয়ামী লীগ আগেও ছিল, ভাসানী করেছেন, সরওয়ার্দিরা আওয়ামী মুসলিম লীগ করেছেন। এখানে জাতীয়তাবাদের যে আদর্শ, যে ফিলসফি, আওয়ামী রাজনীতির যে ফিলসফি, সেটা কিন্তু সে যে শুধু হাসিনা ভিত্তিক হবে, শেখ মুজিব ভিত্তিক হবে তা না। তারা 5,000 10,000 লোক বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের অনেক লোক কিন্তু এই আন্দোলনের সাথেও ছিল, তারা আওয়ামী লীগের এই সমস্ত কাজগুলোকে মেনে নেয়নি। সুতরাং সেখানে যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে, দলীয়ভাবে তাদের রাজনৈতিক রাইট থাকবে কিনা না থাকবে, এটা কোন ফরম্যাটে যাবে, কিন্তু তাদের মানুষগুলো তো রয়েছে, তাদের যে ম্যান্ডেটগুলো তো নিশ্চয়ই একটা ফরম্যাটে রূপান্তরিত হবে। সেটা একটা সময়ের অপেক্ষার প্রশ্ন, সেটা আমরা দেখব। সেখানে কিছু কিছু পোস্টিংয়ের পজিশনে দেখুন, আগে হয়তো আমরা পুরো রাজনৈতিক বিবেচনায় অনেককে আমরা দায়িত্ব দিয়েছি, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এখন হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় মেধার ভিত্তিতে রাজনৈতিক একটা কর্নার থেকে অনেকে আসছেন। সেটা হয়তো দেখুন সাদা কাপড়ে যখন দাগ পড়ে, এটা কিন্তু অনেকটা ফোকাস হয়। সেখানে হয়তো জামাতের অনেকেই তার যোগ্যতা, সেখানে অনেকেই অ্যাকোমোডেট হচ্ছেন, সেটাকে প্রজেক্ট করা হচ্ছে। কিন্তু ইলেকশনের রাজনীতিতে আগামী দিনে বাংলাদেশে বিএনপির অবস্থানটা পুরো জাতি জানে যে আমরা কত পার্সেন্ট ভোট আমরা হোল্ড করি, এবং যদি ল্যান্ডস্লাইড যদি ইলেকশন হয় আমাদের অবস্থানটা বাংলাদেশে কি হবে। সো উই আর নট ওয়ারিড অ্যাবাউট। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মাশকাত হাসান, আপনাকে দিয়ে শেষটা করতে চাই। আমরা দেখলাম যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানে ছাত্ররা নেতৃত্বে ছিল, এবং তরুণ সমাজের এই নেতৃত্ব পুরো বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই আমার ধারণা যে আদৃত হয়েছে, এবং সেটার একটা ইতিবাচক ধারা বাংলাদেশের যে শাসন ব্যবস্থা বা বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা সেখানে প্রবাহিত হবে, সেরকমই প্রত্যাশা। কিন্তু আমরা দেখলাম যে ক্ষমতা কাঠামোতে এই যে যারা তরুণ সমাজ, তাদের অংশগ্রহণের প্রশ্নে আমরা মানে যারা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল আন্দোলন করার জন্য, তারা পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা এক ধরনের সচিবালয় কেন্দ্রিক একটা জীবন বেছে নিতে চাইছে, তাদের এক ধরনের স্বেচ্ছাচারিতার প্রতিফলন আমরা দেখছি বিভিন্ন কর্মকাণ্ডে। তো সেটা তো আমাদের আশার ভেতরে এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করছে। আমরা আসলে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে নৈরাশ্যবাদী হতে চাই না, কিন্তু এটির বিপরীতে আপনার কি বলবার আছে? কেননা আপনি দীর্ঘদিন বিতর্ক করেছেন, তরুণদেরকে নিয়ে কাজ করছেন, আপনার লেখালেখির একটা বিরাট পাঠক হচ্ছে তরুণরা। তো সেই জায়গাটিতে আপনার কি বলবার আছে মাশকাত হাসান? গতকালকে আমি সাউথ এশিয়াতে একজনের সঙ্গে কথা হচ্ছিল, নারায়ণগঞ্জে যে মেয়েটি সংগঠিত করেছে এই আন্দোলনটিকে। যেটা মনে হলো এবং যেটা সে বলল সেটা হচ্ছে যে ওরা আসলে যেহেতু এরকম একটি গণ অভ্যুত্থান সমন্বয় করেছে এবং সে স্পষ্টভাবে বলেছে এটা বাংলাদেশের সমস্ত মানুষের অংশগ্রহণে হয়েছে, শুধু ছাত্ররা এর কৃতিত্ব নিতে চায় না। কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা, তা একটি বিপ্লবে রূপান্তর করা বা যে লক্ষ্যে যে স্বপ্ন নিয়ে তারা এই কাজটা করেছে, সেইটা যেন এক মানে বাস্তবে অনুদিত হতে পারে, সেই জন্য তারা তাদের যে সামাজিক দায়িত্বগুলো সেগুলো পালন করার চেষ্টা করছে। তো সেইখানে আমরা একটা বিষয় খুবই প্রত্যাশা রাখবো এই নতুন প্রজন্মের কাছে, যে সেই যে 1971 সালের পরে দেখা গিয়েছিল, যেমন যে মুক্তিযোদ্ধারা ফিরে আসার পরে কিছু মুক্তিযোদ্ধা তারা স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে একটু এলোমেলো হয়ে গেলেন, যেটা নিয়ে একটা চলচ্চিত্র বোধহয় হয়েছিল যে আবার তোরা মানুষ হ।
ওই আমরা তো ইতিহাস থেকে শিখি, তো এখনকার যে বিপ্লবী ছেলেমেয়েরা তারা যদি ওখান থেকে শিক্ষা নেয় যে আহ, এটা তো একবিংশ শতক এবং তারা জেনজি, তাদের যে চিন্তা ভাবনা তা বিশ্বমানের, সুতরাং সারা বিশ্বে ছেলেমেয়েরা যেভাবে নিজের পায়ে নিজে দাঁড়ায় জি এবং সৎভাবে জীবনযাপনের চেষ্টা করে সেটাই তারা করবে। তারা সামাজিক দায়িত্ব পালন করবে এবং তারা যেন আবার ওই আমরা যে প্রচলিত রাজনীতির যে আহ, ছাত্রদেরকে দেখি যারা আসলে পড়াশোনা থেকে দূরে থাকে, দক্ষতা অর্জন থেকে দূরে থাকে, এমনটা যেন না হয়। নিশ্চয়ই। তবে আরেকটা জিনিস আপনাকে একটু ছোট্ট করে বলি যে আহ, মানে যারা খুব হতাশ হয়ে পড়েছেন এই পরিবর্তনে, তারা কিন্তু অসম্ভব দক্ষ নানান রকম ন্যারেটিভ তৈরি করতে, কাজে এই ছেলে মেয়েদেরকে অনেক নেতিবাচক ভাবেও তুলে ধরার চেষ্টা রয়েছে, সেদিকে যেন আমরা আবার একটু খেয়াল নিশ্চয়ই রাখি নিশ্চয়ই যে বিনা মাশকাত দোষে হাসান, যেন ওরা অনেক দোষী না হয়ে যায়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ মাশকাত হাসান এত রাতে করাচি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার দুজন প্যানেল মেম্বার যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন, কামাল চৌধুরী এবং নসরুল্লাহ খান জুনায়েদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এতক্ষণ যারা বসে দেখলেন তাদেরকেও ধন্যবাদ। তাদের যে চিন্তা রয়েছে, বাংলাদেশ নিয়ে ভাবনা রয়েছে, সেটি আমরা আজকের অনুষ্ঠানের ভেতর দিয়ে মিলিয়ে নেবার সুযোগ পেলাম। কাল একই সময়ে অভিমত দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।